আজ শোনাব লেখিকা অদিতি ঘোষের লেখা একটি গল্প নব অনুরাগে। উত্তরবঙ্গের এই রাঙামাটি চা বাগানে দেখতে দেখতে প্রায় 7টা বছর কেটে গেছে রাজরূপার। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কারোর সঙ্গেই আজ আর কোনো সম্পর্ক নেই। অবশ্য তার জন্য কোনো অনুতাপ নেই ওর, বরং মনের মধ্যে জমা হয়ে আছে শুধু একরাশ ঘৃণা। দাদা সেদিনের বলা কথাগুলো এখনও কানের মধ্যে বাজে। না না, এ অসম্ভব। এই মেয়েকে ঘরে তোলা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। তুমি একবার ভেবে দেখো মা, আমার মেয়েদের ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। শেষে ওরই কারণে বিয়ে দিতে পারবো না মেয়ে দুটোর। তাছাড়া ও স্বামী যেখানে ওকে ঘরে তুলতে চায় না, আমি সেখানে কি করব? তুমি রাগ করলেও আমার কিছু করার নেই। স্থবির হয়ে দাঁড়িয়েছিল মা। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে দেখে স্থির থাকতে পারেনি রাজরূপা। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে প্রত্যেকের পায়ে ধরে কাকুতি মিনতি করেছিল। বারবার বোঝানোর চেষ্টা করেছিল কথাটা। বিশ্বাস কর, আমাকে আটকে রাখলেও কোনো ক্ষতি ওরা করতে পারেনি আমার। তা যদি হতো তাহলে কি এত কম সময়ের মধ্যে এত স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসতে পারতাম? কেউ কর্ণপাত করেনি রাজরূপার কথায়। মাত্র কয়েক ঘন্টা সময়ের মধ্যে হঠাৎ করেই আশ্রয়হীনা হয়ে গিয়েছিল 25 বছরের মেয়েটা। মা মুখে কাপড় গুঁজে চোখের জলে বুক ভাসালেও বৌদি ছিল অবিচল। অবশ্য তার বদান্যতার পুরোপুরি ঘাটতি ছিল না। তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে এসেছিল রাজরূপার হুইলার ব্যাগটা। 5 দিন আগে ওটা নিয়েই বাপের বাড়ি গিয়েছিল ও। খালি ব্যাগটা দেয়নি বৌদি, দ্রুত হাতে গুছিয়ে দিয়েছিল যত্রতত্র পড়ে থাকা ওর শাড়ি, ব্লাউজ, কসমেটিক্স। শেষ মুহূর্তে ছুটে গিয়ে এনে দিয়েছিল রাজরূপার পার্সটা, যার মধ্যে সোনার হার আর 1000 টাকা ছিল। রায় ঘোষণা করে জজ সাহেবের মতো গম্ভীর মুখে দাঁড়িয়েছিল দাদা। রাজরূপার কানে আসছিল হাতুড়ি ঠুক ঠুক শব্দ। অর্ডার অর্ডার। কিন্তু বাদী বিবাদী কোনো পক্ষের হয়ে সওয়াল করার জন্য কেউ ছিল না। মা কাঁদতে কাঁদতে আগেই ঘরে ঢুকে গিয়েছিল। আর সবচেয়ে কাছের মানুষ সৌপর্ণ দু চোখে অবজ্ঞা নিয়ে দূরে সরে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সেই দৃশ্য। ভাবটা এমন যেন বলতে চাইছিল, দেখ এবার মজা, যেমন কুকুর তেমন মুগুর, বাপের বাড়ি এসে নেচে বেড়ানোর ঠেলাটা বোঝো এবার। তবুও বেরিয়ে আসতে পারছিল না রাজরূপা। অপরাধীর মতো মুখ নিচু করে উঠোনে দাঁড়িয়েছিল। বৌদিরা তর্সই ছিল না। ভ্রষ্টা ননদের ছোঁয়া বাঁচিয়ে হুইলারটা গেটের বাইরে রেখে এসে বলেছিল, এবারে যাও, অনেক রাত হয়েছে, গেটে তালা দেব। তাছাড়া আর দেরি করলে মেয়ে দুটো উঠে যাবে। শেষবারের মতো সৌপর্ণের দিকে ম্লান দৃষ্টিতে তাকিয়েছিল রাজরূপা। মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল বীরপুঙ্গব। পিছন দিক থেকে জাপটে ধরেছে রুরু। ওর এই এক রোগ, সুযোগ পেলেই মাকে এমনভাবে জড়িয়ে ধরবে যে নাড়াচাড়া করার উপায় থাকে না। কৃত্রিম শাসনের সুরে রাজরূপা বলল, ছাড় বলছি, সব সময় খালি দুষ্টুমি না। হাতের বেষ্টনী থেকে মাকে মুক্তি দিয়েই কোলের উপর ঝাঁপিয়ে পড়ল রুরু। মায়ের মুখটা টেনে নিয়ে দু গালে হামি দিল। অবাক হলো রাজরূপা। রুরুকে একটু বেশি উচ্ছ্বসিত লাগছে। হঠাৎ কি এমন ঘটল? জিজ্ঞাসা করার অবশ্য দরকার হলো না। রুরু নিজেই জানালো কারণটা। জানো মা, বাবি কি বলেছে? বাবি যে বাংলোতে সবসময় থাকে, বিকেলে সেখানে নিয়ে যাবে, আর বসরা নদীর ধারেও নিয়ে যাবে। অনেক ট্যুরিস্ট এসেছে, অনেক লোক দেখতে আমার খুব ভালো লাগে। আমার কিন্তু একটুও ভালো লাগে না। তুই বাবির সঙ্গে যাবি। লাফিয়ে উঠল রুরু। না না, তা হবে না, তোমাকে যেতেই হবে। তুমি না গেলে আমার একটুও ভালো লাগে না। হেসে ফেলল রাজরূপা। বেশ, তাহলে কালকের হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও। রুরু কয়েক সেকেন্ডের মধ্যে বইয়ের ব্যাগ নিয়ে চলে এসেছে। এই একটা ব্যাপারে অনেকের থেকে ভাগ্য ভালো রাজরূপার। বাধ্য ছেলের মা হওয়ার সুখও কিছু কম নয়। পড়াশোনায় প্রচণ্ড আগ্রহ ছেলেটার। ভাবলে কীরকম অবাক লাগে রাজরূপার। ও নিজেও মাস্টার্স করেছে ইংলিশে, কিন্তু ছোটবেলায় পড়ার আগ্রহ তেমন ছিল না। তবে কি ছেলেটা ওর বাবার স্বভাব পেয়েছে? মুখটা তো বাবা বসানো। বিয়ের পর শুনেছিল খুব ছোট থেকেই পড়ার নেশা ছিল সৌপর্ণের। বড় হয়েও পড়া ছাড়া কিছু জানতো না। তাই তো জয়েন্টে র্যাঙ্ক ছিল একেবারে প্রথমের দিকে। এমনিতেও সেই রকমই রেজাল্ট। রুরুও তবে কি, ছি, ভাবতেই গা গুলিয়ে উঠল।
নিজেকেই ধিক্কার দিল রাজরূপা। চাই না অমন ব্রিলিয়ান্ট ছেলে। তাছাড়া জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? কখনো না। ওর ছেলে রনিতের বাবা রঞ্জন ছাড়া আর কেউ হতে পারে না। জন্মের পর থেকে যে মানুষটা বুক দিয়ে আগলে রেখেছে রুরুকে, সেই রুরুর বাবা। তাই তো স্কুলে অভিভাবক হিসেবে রঞ্জন চ্যাটার্জির নামটাই রয়ে গেছে। সত্যি ভাবলে অবাক লাগে, কত বিচিত্র ঘটনাই না ঘটে এই পৃথিবীতে। মাতাল গুন্ডা পটলা মাস্তার নামে খ্যাত রঞ্জন রাজরূপার সংস্পর্শে এসে হয়ে উঠল একজন আদর্শবান মানুষ। আর উচ্চশিক্ষায় শিক্ষিত স্কুল টিচার দাদা, ইঞ্জিনিয়ার স্বামী, গ্র্যাজুয়েট বৌদি, এরা সবাই হয়ে গেল বিবেকহীন অমানুষ। মা, ও মা, আমাকে পড়াবে না? রুরুর ডাকে চিন্তায় ছেদ পড়ল। এক ঝটকায় নিজেকে বর্তমানে ফিরিয়ে নিয়ে এলো রাজরূপা। ডায়েরি ওল্টাতে ওল্টাতে বলল, কাল তো ফ্রাইডে, কাল রাইমস আছে, ওটা আগে মুখস্থ করে নাও, তারপর ম্যাথ। দ্বিরুক্তি না করে রুরু দুলে দুলে পড়তে লাগলো, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। এখানে আসার পর একটু একটু করে রঞ্জনের সম্বন্ধে সব কথাই জেনেছিল রাজরূপা। রঞ্জন ওরফে পটলা পড়াশোনায় খারাপ ছিল না, প্রয়োজন মতো বই টিউটর কিছুই পায়নি। তবুও ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিল। 12 বছর বয়সে বাবাকে আর ক্লাস 11-এ মাকে হারিয়েছিল। তারপর ওর ভিটেমাটি বিক্রি করে মামা ওকে নিয়ে চলে এসেছিল বারাসাতের কলোনিতে। রঞ্জন চেয়েছিল পড়াশোনাটা চালিয়ে যেতে। মামা রাজি থাকলেও বাদ সেধেছিল মামি। প্রথম দিনই সব জানিয়ে দিয়েছিল মামি। বসে বসে খাওয়া আবার পড়াশোনার খরচা চালাতে ওই ভিটে বিক্রি টাকা কমাসেই শেষ হয়ে যাবে। খাওয়া পড়ার জন্য ওকে এখন থেকেই রোজগারের ধান্দা করতে বলো। প্রতিবাদ করার সাহস ছিল না মামার। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও হোটেলে বয়ের কাজ নিতে হয়েছিল রঞ্জনকে। পটলা নামটা হোটেল মালিকের দেওয়া। ক্রমে ওর আসল নামটা ভুলে গিয়েছিল সবাই। ওখানেই আলাপ দোদণ্ড প্রতাপ নেতা বসন্ত রায়ের লম্পট ছেলে বিকাশের সঙ্গে। চাকরির লোভ দেখিয়ে 2 বছরের মধ্যেই বিকাশ ওকে 1 নম্বর চেলা বানিয়ে ফেলেছিল। পার্টি অফিসটাই তখন হয়ে উঠেছিল ওর আস্তানা। নিজের স্বার্থসিদ্ধির জন্য 20 বছরের ছেলেটাকে মদের নেশা ধরিয়ে দিয়েছিল। আরও বছর যেতেই পটলা হয়ে উঠেছিল এলাকার আতঙ্ক। শুধু বিকাশ নয়, পটলাকে কাজে লাগাতো বসন্ত রায় নিজেও। বাপ বেটা দুজনেরই প্রিয় পাত্র হয়ে উঠেছিল ও। প্রয়োজনে ডাক পড়তো দুজনের কাছেই, শুধু দুজনের প্রয়োজনের ধরনটা থাকতো আলাদা। গুরু বিকাশের জন্য সুযোগ পেলেই ধরে নিয়ে যেত যুবতী মেয়েদের। তবে নারী মাংসে বিন্দুমাত্র লোভ ছিল না রঞ্জনের। ওর লোভ ছিল বিলিতি মদে। যে কোনো কাজের বিনিময়ে 1 বোতল বিলিতি মদ পেলেই খুশি হতো। কাজটা সেরে বোতল নিয়ে বসে পড়তো অন্ধকার মাঠে। পেটে কিছুটা গেলেই ভুলে যেত অসুস্থ মায়ের যন্ত্রণাকাতর মুখটা, ভুলে যেত পড়াশোনা ছেড়ে দেওয়ার কষ্ট, ভুলে যেত কাজে ভুল হলে হোটেল ম্যানেজারের মারা লাথিগুলোর কথা। মাত্র ঘণ্টা 3 সময় বান্ধবীর বাড়িতে কাটিয়েছিল রাজরূপা। বিয়ের পর বাপের বাড়ি এসে তেমনভাবে থাকা হতো না কোনো দিনই। ছুটি ছাটাই সৌপর্ণ সন্ধ্যের দিকে সঙ্গে করে নিয়ে আসতো। আবার পরদিন সকালেই চলে যেত দুজনেই। মাঝে মাঝে মা রিকোয়েস্ট করতো একটা দিন থেকে যাওয়ার জন্য, কিন্তু থাকা হতো না, সৌপর্ণ চাইতো না বলে। হঠাৎই সুযোগটা মিলে গিয়েছিল। অফিসের বিশেষ কাজ নিয়ে 5 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল সৌপর্ণকে। যাবার আগের রাতেরে নিজেই রাজরূপাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল। খুব খুশি হয়েছিল মা আর ভাইজি। 4টে দিন বেশ আনন্দেই কেটেছিল। 5ম দিনের সকাল থেকেই বারবার ফোন করছিল দেবলীনা। সেই এক কথা, প্লিজ একবার আয়, কতদিন দেখিনি তোকে, কালই তো চলে যাবি। তোর অনারে আমার উঠবি মিস্টার বসু আসতে চাইছে, তোর সঙ্গে আলাপ করার ভীষণ ইচ্ছা তার। আর বলবো না, এবার শুধু অপেক্ষায় থাকবো। বাল্যবন্ধুর অনুরোধকে উপেক্ষা করতে পারেনি রাজরূপা। বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছিল। যাওয়ার সময় মা বলেছিল, বেশি দেরি করিস না, মনে আছে তো? সৌপর্ণ কিন্তু রাত্রে সোজা এখানেই চলে আসবে বলেছে। রাজরূপা বলেছিল, আমি ঘণ্টা 2 থেকেই চলে আসবো মা। দেবলীনার হবু বর 8 ঘণ্টা থেকেই চলে গিয়েছিল। তারপর গল্পের ঝাঁপি খুলে বসেছিল 2 বন্ধু। স্কুল কলেজের স্মৃতিচারণ, শ্বশুরবাড়ির গল্প, স্বামীর গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে গিয়েছিল তা দুজনের কেউই খেয়াল করেনি। খেয়াল হতে ঘড়ির দিকে তাকিয়ে নার্ভাস হয়ে গিয়েছিল রাজরূপা। ঘণ্টার কাঁটা কিছুক্ষণ আগে 7টার ঘর অতিক্রম করেছে। সৌপর্ণ ইতিমধ্যে এসে যাবে না তো? বাড়ির সামনে থেকেই অটোয় তুলে দিয়েছিল দেবলীনা।
নির্জন রাস্তা দিয়ে ফাঁকা অটোয় একা আসছিল রাজরূপা। চৌমাথার মোড়ে অটোর সামনে এসে দাঁড়িয়েছিল দশাশয় চেহারার পটলা। ওর হুমকিতে অটোওয়ালা বাধ্য হয়েছিল অটো থামাতে। রাজরূপা নেমে পড়ার চেষ্টা করতেই পটলার দুই সাঁকড়ে দুই দিক থেকে চেপে ধরেছিল ওকে। পটলার নির্দেশে অটোওয়ালাই ওকে পৌঁছে দিয়েছিল বিকাশের গোপন ডেরায়। বাইক চালিয়ে অটোর সঙ্গে হাজির হয়েছিল পটলাও। মুখ বেঁধে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছিল রাজরূপাকে। মুখ বাঁধা অবস্থায় কথা বলতে না পারলেও নানাভাবে ইঙ্গিত করে ও বোঝানোর চেষ্টা করেছিল যে ও অন্তঃসত্ত্বা। কিন্তু কে শুনবে কার কথা? একটু দূরে বসে থাকা পটলা তখন তীর্থের কাকের মতো এক বোতল মদের প্রতীক্ষায়। রাজরূপার দিকে বিরক্তি সহকারে তাকিয়ে বলেছিল, এসব কিচাইন ভাল লাগে না আমার। বস এলেই মাল ডেলিভারি দিয়ে দেব, তারপর আমার ছুটি। এক বোতল বিলিতি মদ নিয়ে সোজা মাঠে চলে যাব। চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না রাজরূপার। গাল বেয়ে গড়িয়ে আসা জলের ধারা দেখতে দেখতে হঠাৎই দয়ার উদ্রেক হয়েছিল পটলার মনে। বাঁধন খুলে দিয়ে বলেছিল, পালান, তবে এখনই বাড়ির দিকে যাবেন না। বিকাশ দা আসছে, রাস্তায় দেখতে পেলে আবার তুলে নিয়ে আসবে। ঘণ্টাখানেক অন্ধকারে লুকিয়ে থেকে তারপর বাড়ির দিকে যাবেন। পালাতে হবে আমাকেও, না হলে রেল লাইনের ধারে কালুর মতোই আমার লাশটাও পাওয়া যাবে। কৃতজ্ঞতাস্বরূপ নিজের হাতের বালা খুলে দিতে গিয়েছিল রাজরূপা। তখনই গর্জে উঠেছিল পটলা, বেশি দয়া দেখাবেন না, তাহলে আবার বেঁধে রাখবো। ভয়ে ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল রাজরূপা। রাত 11টায় বিকাশের গাড়িটা ডেরার দিকে চলে গেলে বাড়ির রাস্তা ধরে ছুটেছিল রাজরূপা। কিন্তু ততক্ষণে অটো চালকের মাধ্যমেই পাড়ায় রাষ্ট্র হয়ে গিয়েছিল সেই বিশেষ খবর, তাপস মাস্টারের বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বিকাশের আস্তানায়। হুইলাটাকে টেনে নিয়ে রাস্তায় এসে উঠেছিল রাজরূপা। বিধ্বস্ত মন নিয়ে ক্লান্ত পদক্ষেপে হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছিল, অত রাত্রে যাবে কোথায় ও? কোথায় পাবে একটু মাথা গোঁজার ঠাঁই? নিজের কনসেপ্ট করার খবরটা দেবলীনাকেই প্রথম দিয়েছিল। দেবলীনা ওর গাল টিপে আদুরে গলায় বলেছিল, এত বড় খবরটা তোর মিস্টারকে দিসনি কেন? রাজরূপা হেসেছিল, কি করে দেব? গতকালই তো নিশ্চিত হলাম। বাড়িতে কাউকে বলিনি, ওকেই প্রথম দেব ভেবেছিলাম খবরটা। মাঝখান থেকে তুই জেনে গেলি। দেবলীনা বলেছিল, আমি শুধু ভাবছি খবরটা পেয়ে তোর বর্তকে কত কি না ভেবেছিল রাজরূপাও। অথচ কি অদ্ভুতভাবে সব সম্পর্কের বন্ধনগুলো ছিন্ন হয়ে গেল। রাজরূপার মনে আজ একটাই প্রশ্ন, তবে কি সত্যিই কোনো দিন কোনো মনের বন্ধন ছিল কারোর সাথে? ক্রমশ শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলছিল রাজরূপা। টলমল পায়ে হাঁটছিল, ঠিক তখনই পাশে এসে দাঁড়িয়েছিল একটা অটো। অটো চালক হুইলারটা হাতে তুলে নিয়ে বলেছিল, উঠুন, আপনাকে স্টেশনে পৌঁছে দিতে বলা হয়েছে। যন্ত্রচালিতের মতো অটোয় উঠে বসেছিল রাজরূপা। কে বলেছে জানতে চায়নি, কারণ তখন নতুন করে আর কিছু হারানোর ভয় ছিল না ওর। স্টেশনের কাছে যেতেই ব্যাগটা অটো থেকে নামিয়ে ভাড়া মিটিয়ে দিয়েছিল পটলা। ধরা গলায় বলেছিল, নেমে আসুন। পটলার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিল রাজরূপা। ওর চোখ দুটো ছিল জবা ফুলের মতো লাল। কি দেখছেন? ভাবছেন মাল খেয়েছি? না, খাইনি। এই 1.5 ঘন্টা মায়ের জন্য কেঁদেছি, আপনার জন্যও কেঁদেছি। কথা বলতে বলতে নিজের কাঁধের ব্যাগ থেকে একটা ভর্তি বোতল বার করে রেল লাইনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্যান্টে হাতটা মুছে বলেছিল, এটাই যত নষ্টের গোড়া। বারাসাত স্টেশনে বসে কেটে গিয়েছিল 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা আত্মগোপন করেছিল পটলা। চলে যাবার সময় বলে গিয়েছিল, বিকাশের লোক আমাকে খুঁজছে, ওরা জানে আপনি বাড়িতেই আছেন, তাই আপনার কোনো ভয় নেই। 4টে পর্যন্ত এখানেই বসে থাকবেন, আমি চলে আসবো সময় মতো। কথার নড়চড় হয়নি। 4:15 ট্রেনটা স্টেশনে ঢোকার আগের মুহূর্তেই টিকিট কেটে স্টেশনে চলে এসেছিল পটলা। সঙ্গে বিস্কুট, কেক, জলের বোতলে এনেছিল। ট্রেনে উঠে প্রথম কথা বলেছিল রাজরূপা, কোথায় যাচ্ছি আমরা? আপাতত শিয়ালদা। দিনটা ওখানে কাটিয়ে সন্ধ্যায় কাঞ্চনকন্যা ধরব। পরদিন সকালে নিউমাল জংশনে নামব, ওখান থেকে রাঙামাটি। রিজার্ভেশন ছাড়া আপনার যেতে কষ্ট হবে তা জানি, কিন্তু এছাড়া কোনো পথ নেই। রাঙামাটি কেন? কারণ ওখানে আমার মাসতুতো দাদা থাকে, ও চা বাগানের ম্যানেজার। গেছি কয়েকবার। ওখানে গেলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। সত্যিই ব্যবস্থা একটা হয়েছিল রাঙামাটি এসে।
দাদার সুপারিশে বেশ কিছু হোটেলে আর গেস্ট হাউসে গ্রোসারি সাপ্লাইয়ের কাজটা জুটে গিয়েছিল রঞ্জনের। এখানে এসে নিজের আসল নামে পরিচিত হয়েছিল রঞ্জন চ্যাটার্জি। রাজরূপার জন্য মিলেছিল একটা নিরাপদ আশ্রয়। অসময়ে রঞ্জনকে বাড়ি ফিরতে দেখে কিচেন থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো রাজরূপা। কি হলো, আপনি কি কিছু ফেলে গেছেন? রঞ্জন ঘাড় নাড়ল। আসলে আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। অনুরোধ? আপনি তো কোথাও যান না। গত 7 বছরে রুরুর আবদারে শুধু একবার রায়মাটাংহাটে গেছিলেন, আর কোথাও যান না। 4 বছর হয়ে গেল আমি বাংলোটার দায়িত্বে রয়েছি, অথচ আপনি একদিনের জন্যও গেলেন না। আজ যদি যেতেন রুরু খুব খুশি হতো। আসলে আমার ভালো লাগে না কোথাও যেতে। সেই ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করাই ভালো। আমি যাই। রঞ্জন পিছু ফিরতেই রাজরূপা ডাকল, শুনছেন, আমি যাব। ঠিক আছে, আমি বিকেলে এসে নিয়ে যাব আপনাদের। আচ্ছা। এখানে দাঁড়িয়ে নষ্ট করার মতো সময় রঞ্জনের হাতে নেই। এখন অনেক দায়িত্বপূর্ণ কাজে বহাল রয়েছে ও। গত 4 বছর ধরে এই বিশাল বড় বাংলোটার ইনচার্জের দায়িত্বে রয়েছে। শুধু ম্যানেজার বললে ভুল বলা হবে। অগাধ বিশ্বাস নিয়ে সব দায়িত্ব রঞ্জনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে মালিক। অগাধ বিশ্বাস নিয়ে রাজরূপাও তো নিজের সব দায়িত্ব অর্পণ করেছে ওই মানুষটাকে। যত দিন গেছে রঞ্জনের উপর যেমন নির্ভরশীল হয়েছে, তেমনি বেড়েছে মানুষটার প্রতি শ্রদ্ধা। রাজরূপার রুর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে রঞ্জন। আজকের দ্বিতল কাঠের বাড়িতে আরামে থাকলেও সেদিন এই সুখ ছিল না। রাজরূপাকে ঘর ছেড়ে দিয়ে দিনের পর দিন কষ্ট করে কিচেনে শুয়ে থাকতো রঞ্জন। ওকে নিয়ে কত কী না ভেবেছে রাজরূপা। প্রথম মনে হতো ছেলেটা কি সত্যিই এতটা সংযমী, নাকি শারীরিকভাবে অক্ষম। কথাটা মনে পড়লে এখন নিজের গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করে। সংযমের পরীক্ষা তো প্রথম দিন থেকে অন্যভাবেও দিয়ে এসেছে রঞ্জন। যে মানুষটা মাঠে বসে সারা রাত মদ্যপান করত, গত 7 বছরে সেই মানুষই মদ তো দূরের কথা, একটা সিগারেটও স্পর্শ করেনি। শারীরিক সংযমের থেকে এটা কি কোনো অংশে কম? এখন প্রতি মুহূর্তে একটা কথাই মনে হয়, এতটা ত্যাগ স্বীকার সে নিজেই কি করতে পারতো কোনো দিন? কখনোই পারত না। একদিনই প্রয়োজনের অতিরিক্ত কথা বলেছিল রাজরূপা। রাত্রে খাওয়ার পর কিচেনে শুতে যাচ্ছিল রঞ্জন। পিছু ডেকেছিল রাজরূপা। রঞ্জনবাবু, আমার একটা প্রশ্নের সত্যি জবাব দেবেন? দাঁড়িয়ে গিয়েছিল রঞ্জন। বলুন, কি জানতে চান? আমি যদি সত্যিই ধর্ষিতা হতাম, তাহলে কি এতটা সম্মান আমার দিতেন, নাকি ঘেন্না করতেন? অপ্রত্যাশিত প্রশ্নে ঘাবড়ে গিয়েছিল রঞ্জন। তারপর নিজেকে সামলে নিয়ে বলেছিল, আপনাদের মতো মেয়েরা ধর্ষিতা হয় কিছু লম্পট আর আমাদের মতো কিছু লোভী মানুষের জন্য। এ দায় তো যে ধর্ষিতা হয় তার নয়, তাই তাকে ঘেন্না করার কোনো প্রশ্নই ওঠে না। উত্তরটা শুনে আরও শ্রদ্ধা বেড়ে গিয়েছিল রঞ্জনের প্রতি। না, চিনতে কোনো ভুল হয়নি রঞ্জনের। এই সেই চৌধুরী বাড়ির ইঞ্জিনিয়ার জামাই। নিশ্চিত হতে আরও কিছুটা সময় লেগেছিল। সঙ্গে সস্ত্রীক তাপস মাস্টারও এসেছে। কিন্তু ওদের সঙ্গে ছোট্ট ছেলেটা কি? পুরোপুরি রুরুর মুখের আদল। তবে কি? কিন্তু তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের নতুন বউ কোথায়? আবার ছাড়াছাড়ি হয়েছে নাকি? সেদিনের চাপদাড়িওয়ালা বিধ্বস্ত চেহারার মাস্তান পটলার সঙ্গে আজকের কোট প্যান্ট টাই পরা সুপুরুষ রঞ্জনের মিল খুঁজে পাওয়া যে অসম্ভব, সেটা রঞ্জন নিজেও জানে। তাই সাহস করে এগিয়ে গিয়ে তাপসকে জিজ্ঞাসা করেছিল, এই বুঝে আপনার ছেলে? উত্তরটা এসেছিল তাপসের স্ত্রীর কাছ থেকে। না না, এ আমার বোনের ছেলে। ওর জন্মের পরই ওর মা মারা যায়, তাই ও আমাদের কাছেই থাকে। একটু দূরে দাঁড়িয়ে থাকা সৌপর্ণের দিকে অঙ্গুলি নির্দেশ করে মিসেস চৌধুরী উচ্ছ্বসিত গলায় বললেন, ওই তো আমার ভগ্নিপতি। রঞ্জন মনে মনে বলেছিল, তা ভালো, উনি আগে ছিলেন আপনার স্বামীর ভগ্নিপতি, পরে হয়েছিলেন আপনার ভগ্নিপতি। সব কিছু জানার পরই বাড়ির উদ্দেশ্যে ছুটেছিল রঞ্জন। সৌপর্ণ আর রাজরূপার পুনর্মিলন ঘটানোর বাসনাটা হঠাৎই মাথায় চাড়া দিয়ে উঠেছিল। মনে মনে ঠিক করেছিল, রাজরূপার সম্মানহানি হয় এমন কোনো কাজ করবে না। দুজনকে কাছাকাছি হাজির করা ছাড়া এ ব্যাপারে আর কোনো ভূমিকা থাকবে না তার। অনেক মানুষ ছুটি কাটাতে এসেছে, তাই রুরুকে যখন বাংলোয় আনবে বলে ভেবেছিল রঞ্জন, তখনও জানতো না যে একজন বিশেষ মানুষ এই বাংলোতেই উঠবে। রুরু কালই বলেছিল, দেখো বাবি, আমি মাকে ঠিক রাজি করাবো।
ওর মা কি রাজি হয়েছিল রুরুর কথায়? জানা হয়নি কথাটা। বাংলোয় এসে ভীষণ খুশি রাজরূপা। ঘুরে ঘুরে সব দেখাচ্ছে মাকে রুরু। রাজরূপার দু চোখে ভালো লাগা। জানিস রুরু, তোকে আর তোর বাবিকে থ্যাঙ্কস দিতেই হচ্ছে। মাকে জড়িয়ে ধরল রুরু। তোমার ভালো লেগেছে মা? রাজরূপার ছেলের গালে হামি দিল। ভীষণ। খবরটা দিতে রঞ্জনের কাছে ছুটল রুরু। তাপসটা পাশেই ছিল। রুরু যেতে মিছের চৌধুরী আঁতকে উঠলেন। এ কে মিস্টার চ্যাটার্জি? রুরু মিষ্টি গলায় বলল, আমি রুরু গো। আশ্চর্য, কি অদ্ভুত মুখের মিল আমাদের সুস্নাতর সঙ্গে। ওর মা কোথায়? সৌপর্ণ দেখছে রুরুকে। প্রশ্নটা ওর মনকেও আলোড়িত করেছে। ততক্ষণে সকলের দৃষ্টি চলে গেছে দেবদারুর আড়ালে দাঁড়িয়ে থাকা রাজরূপার দিকে। পায়ে পায়ে রাজরূপার কাছে চলে এসেছে ওরা। তাপস ডাকল, রূপা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজরূপা। কে রূপা? কোথাও ভুল হচ্ছে আপনার। আমি তো আপনাকে চিনি না। রাজরূপার হাতটা খপ করে ধরে ফেলল সৌপর্ণ। আমাকে ক্ষমা করে দাও রূপা। আমি বুঝতে পারছি রুরু আমারই ছেলে। তুমি ওকে নিয়ে বাড়ি চলো। হাতটা ছিনিয়ে নিয়ে ঝাঁঝালো গলায় ডাকলো রাজরূপা, রঞ্জু, তুমি কি করছো ওখানে? রঞ্জনবাবু নয়, রঞ্জন নয়, শুধু রঞ্জু। নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো রঞ্জন। কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না কোথাকার একটা লম্পট এসে তোমার স্ত্রীর হাত ধরে টানাটানি করছে? এইসব নোংরা বোর্ডারদের কখনো বাংলায় অ্যালাউ করবে না। রঞ্জন গম্ভীর গলায় বলল, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান মিস্টার মিত্র। অপমানে লজ্জায় কুঁকড়ে যাওয়া সৌপর্ণ কোনো রকমে উচ্চারণ করল, আমি এখনই চেক আউট করে চলে যেতে চাই। রঞ্জন নিরুত্তাপ গলায় বলল, রাম সিং আছে, আমি ওকে ফোন করে দিচ্ছি। ওরা চলে যেতে রঞ্জনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাজরূপা। তোমার আর একটা কাজ বাকি আছে রঞ্জু। ওরা তো চলে যাচ্ছে জানি, কালকেই ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবে। এই মিথ্যে সম্পর্কের বোঝা আমি আর বইতে পারছি না। আমি সত্যি সত্যি রাজরূপা চ্যাটার্জি হতে চাই। অবশ্য তোমার যদি আমাকে গ্রহণ করতে কোনো আপত্তি না থাকে। রঞ্জনের বুকের মধ্যে ঝড়ের মাতন অবরুদ্ধ স্বরে বলল, রুরুকে আর তোমাকে নিজের করে পাওয়ার লোভ সামলাই কি করে? সন্ধ্যা নেমে এসেছে খানিক আগেই। রাঙামাটির রাস্তা দিয়ে হাত ধরাধরি করে স্লোত পায়ে হেঁটে চলেছে ওরা তিনজন। রঞ্জন আর রাজরূপার মাঝখানে ছোট্ট রুরু। রাজরূপার রঞ্জন দুজনের চোখেই আজ নতুন জীবনের স্বপ্ন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।